মস্ত বড় আলিশান বাড়িটা আজ 60-এর দশকের নামি দামি রাজপ্রাসাদের মতোই জাঁকজমকপূর্ণ হয়ে সেজে উঠেছে। এটাকে এক ঝলক দেখাই কে বলবে যে এই বাড়িটা গত কয়েক বছর যাবৎ মানুষ শূন্য হয়ে দিন রাত পাত করেছে। তখন অরু আর অনু ব্যতীত পুরো বাড়িটাই ছিল ভুতুরে বাড়ির ন্যায় সুনসান, জনমানবহীন। যদিও বা মামিরা আসতো কম বেশি, তবে সেটাও তাদের প্রয়োজনে। তাছাড়া মামিদের আগমন অরু অনুর নিকটে সর্বদাই ছিল মোক্ষম আতঙ্কের কারণ। এক কথায় এরা আসার চেয়ে না আসাটাই ছিল বহুল কাম্য। আজ বাড়িতে কোনো আতঙ্ক নেই, চারিদিকে খুশির ফোয়ারা বইছে। প্রত্যয় অনুর গায়ে হলুদের আয়োজন এই বাড়িতেই করা হয়েছে, যার ফলস্বরূপ প্রত্যয়দের বাড়ির সবাইকে এখানেই উপস্থিত করা হয়েছে। অমিতের আজ ব্যান্ডের কাজ চলছে, তাই আসতে পারেনি। কাল হয়তো অমিত আসবে। স্টেজে মন মাতানো গানের তালে একে একে নাচ করছে নাচের দলের মেয়েরা। ভিআইপি অতিথি থেকে শুরু করে সকলের মনোনিবেশ আপাতত স্টেজেই আটকে আছে। হাত ভর্তি মেহেদি দিয়ে স্টেজে প্রত্যয়ের পাশেই বসে আছে অনু। চোখের সামনে মজার মজার খাবার, অথচ কিছুই খেতে পারছে না মেয়েটা। ওদিকে সকাল থেকে না খাওয়ার দরুন পেটটাও কেমন গুড়গুড়াচ্ছে ওর। পেটে ক্ষুধা থাকলে সব কিছুই কেমন যেন বিষাদে পরিপূর্ণ হয়। ঠিক তেমনই অনুর কাছেও আপাতত এই নাচ গান হই হুল্লোড় সব কিছুই জঘন্য রকমের তেতো লাগছে, বড্ড তেতো। অথচ অরুটা এন্ট্রির সঙ্গে কোমর দুলিয়ে সেই যে তখন উধাও হলো, আর কোনো খবর নেই। অনু তখন থেকে কেমন হাঁসফাঁস করছে। ওর পাশেই বসেছিল প্রত্যয়। কোম্পানির বিভিন্ন কাজকর্মে সাহায্যকারী কর্মকর্তা কর্মচারীরা এসে এসে শুভেচ্ছা জানিয়ে যাচ্ছে প্রত্যয়কে, কিন্তু অনুর তাতে কোনো আগ্রহ নেই। ব্যাপারটা বোধগম্য হতেই প্রত্যয় অনুর কানের কাছে মুখ নিয়ে সামান্য নিচু গলায় প্রশ্ন করলো, কি হয়েছে তোমার? তখন থেকে খেয়াল করছি অন্যমনস্ক হয়ে আছো। অনু বরাবরই পরিস্থিতি সামলানোর দায়িত্বশীল বড় মেয়ে। নিজের বিয়েতে অতিথি সকলের খাওয়ার আগেই নিজের খিদে পাওয়াটার জন্য লজ্জাজনক মাথাটা কৌশলী প্রত্যয়ের কাছ থেকে চেপে গেল। সামান্য হাসার চেষ্টা করে মুখ ফুটে অস্ফুট আওয়াজে বলল, কই কিছু হয়নি তো। কিন্তু প্রত্যয় তো এতটাও বোকা কিংবা দায়িত্ব জ্ঞানহীন ছেলে নয়। অনুকে সে যথেষ্ট ভালোভাবেই চেনে, তাই অনু বলা সত্ত্বেও সবার মাঝ থেকে স্টেজ খালি করে অনুকে নিয়ে সরাসরি অন্দরমহলের ভিতরে চলে যায় প্রত্যয়। যাওয়ার আগে নিজের বড় আপুকে ডেকে বলে অনুর রুমে যাতে 1 প্লেট কাচ্চি পাঠিয়ে দেওয়া হয়, একটু পরেই ওরা আসছে, তখন না হয় হলুদ লাগানো হবে। রুমের ভিতরে প্রবেশ করে অনু ঠোঁট উল্টে বলল, এত মেহমানদের বসিয়ে রেখে আমাদের এভাবে চলে আসে কি ঠিক হলো? প্রত্যয় হাত ধুয়ে এসে পাঞ্জাবির হাত গুটিয়ে অনুর মুখে পোলাওয়ের লোকমা তুলে দিতে দিতেই বলল, যাবো তো, তার আগে খেয়ে নাও, নয়তো তোমার পেটের গুড়গুড় আওয়াজ আমি একা নয় প্রকৃতিক কুঞ্জ শুনে ফেলবে। অনু খাবার চিবাতে চিবাতে নরম স্বরে বলল, আপনি কিভাবে বুঝলেন আমার যে খিদে পেয়েছে? প্রত্যয় অনুর চোখে অমিশের শেষ দেখে বলল, আমি কিভাবে বুঝলাম সেটা ম্যাটার করে না। ম্যাটার হলো সেদিন এত করে বোঝানোর পরও তুমি আমাকে কিছুই শেয়ার করছো না, নিজের ভেতরের কথা ভেতরেই আটকে রাখছো। আচ্ছা অনু, একবারও ভেবে দেখেছ আজ রাত পেরোলে কাল যে আমরা স্বামী স্ত্রী হয়ে যাব, তুমি আমি আমরা হয়ে যাব। তোমার সকল ভয় লজ্জা আমি নির্দ্বিধায় হরণ করে নেব। তোমার জীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিটি হব আমি। অথচ সেই আমার কাছেই তুমি ইজি হতে পারছো না এখনো। সামান্য খিদে পেয়েছে এই কথাটুকু বলতে দ্বিধাবোধ করছো কেন? আমি তো ভেবেছি সবার সামনে খিদে পেয়েছে বলাটা ভালো দেখাবে না। এত লোকজন কে কি ভাববে? অনুর বাকি কথা জিবাতেই আটকে রইল। তার আগেই প্রত্যয় কিছুটা শক্ত গলায় বলল, কতবার বলেছি আমার সামনে এত ম্যাচুরিটি এত দায়িত্ববোধ দেখাতে হবে না। আমি আছি তো তোমাকে সামলানোর জন্য। একটা পথ্যই আছে তো তোমাকে নিজের কাঁধে ঠাঁই দেওয়ার জন্য। তবু কেন যে এত ওভারথিঙ্ক করো কে জানে। ওর কথা শুনে ফিক করে হেসে দিল অনু। অতঃপর প্রত্যয়ের গালটা মেহেদি শুকানো 2 হাতে জড়িয়ে ধরে বলল, এত আশকারা দিচ্ছেন? হ্যাঁ, আমি কিন্তু আপনার মাথায় সরে বসবো, তখন বুঝবেন বউয়ের কি জ্বালা। অনুর শরীর থেকে মিষ্টি একটা বউ বউ গন্ধ বেরোচ্ছে। প্রত্যয় ভালোভাবে টের পাচ্ছে সেই সুঘ্রাণ।
ও প্রথমে অনুর কপালে কপাল ঠেকিয়ে দীর্ঘশ্বাসে আস্বাদ করল। অনু অনু মিষ্টি মেয়েটা সুগন্ধিটুকু, এরপরে তার নাকে নাক ঘষে হিসিয়ে পড়ল। আমি তো চাই তুমি আমাকে জ্বালাও পোড়াও, জ্বালিয়ে পুড়িয়ে একদম নিজের সাথে মিশিয়ে নাও। এই দূরত্ব যে আর ভাল লাগছে না অনু, একটুও ভাল লাগছে না। বাড়ি ভর্তি মানুষ হলেও সেই মানুষের কোনো রূপ আনাগোনা নেই অন্দরমহলের চারিদিকে। সবাই আপাতত স্টেজের ওখানেই নাচ গান নিয়ে মেতে আছে। দোতলার করিডোরটা পুরোপুরি নীরব। চারিদিকে ল্যাভেন্ডার মোমের আলোয় চিকচিক করছে, সেই সাথে ওয়াইল্ড জেসমিনের সুবাসটাও ভেসে বেড়াচ্ছে। ক্ষণে ক্ষণে প্রবল বেগে ধেয়ে আসছে বৈশাখী দমকা হাওয়া। হাওয়ার তালে দুলে উঠছে সৌন্দর্যবর্ধন লাল নীল হলুদ নেটের ওপরে কারুকাজ করা ফিনফিনে পর্দাগুলো। বাইরে থেকে ভেসে আসছে অস্পষ্ট গানের আওয়াজ। নেশা নেশা, একই নেশা চোখে, ভুলে থাকতে পারি না তোকে। অচেনা স্বপ্নগুলো তাকে ছুঁতে দিতে চায়। আর এদিকে একের পর এক নেটের পর্দার আড়ালে আলগোছে গা ঢালা দিচ্ছে ওরু। প্রত্যয় যখনই সেই পর্দাটা দ্রুত হাতে সরিয়ে দিচ্ছে, তৎক্ষণাৎ একইভাবে ছুটে গিয়ে অন্য একটা পর্দার আড়ালে ঠাঁই নিচ্ছে ওরু। এভাবেই করিডোরের এক মাথা এই মাথা থেকে ও মাথা দুজনে। একজন চোখের লজ্জা আর মনের সংকোচ আলগোছে লুকাতেই নিঃশব্দে আড়াল হচ্ছে, তো আরেকজন মনের কামনায় চোখের যাতনায় বারবার তাকে উন্মুক্ত করছে। নীরব রাত, নিস্তব্ধ পদধ্বনি, অথচ দুজনার হৃদয় মাঝারে বয়ে যাচ্ছে উত্তর সমুদ্রগত তীব্র জলোচ্ছ্বাসিত জোয়ার, যার নাম হচ্ছে প্রেম। ওরও পারছে না কৃতিকের সাথে, পারছে না নিজের লজ্জাটুকু আড়াল করে লুকিয়ে থাকতে। বারবার ওকে কাছে টানার পায়তারা করেই যাচ্ছে কৃতিক, বেহায়া পুরুষ কৃতিক। আজ কি এমন হলো লোকটা, বুঝে উঠতে পারছে না ওরু। ওদিকে সফেদ লেহেঙ্গাটা হলুদ মাখামাখি, সেই সাথে ক্ষণিক আগেই কৃতিকের অবাধ্য স্পর্শগুলো এখনো জীবন্ত। কি শিহরণ, কি উথাল পাথাল পাগলপাড়া অনুভূতি, ভাবতে গেলে এখনো শরীরের লোমকূপগুলো দাঁড়িয়ে যাচ্ছে অনুর। কৃতিক যেভাবে ওর পিঠ হলুদ মাখিয়ে দিয়েছে, মনে হচ্ছে গায়ে হলুদটা অনুর নয় বরং অরুরই। আর কৃতিক হলো একমাত্র ব্যক্তি যে ওরুকে হলুদ মাখিয়ে গায়ে হলুদ সম্পন্ন করেছে, আর কারোর হলুদ লাগানোর প্রয়োজন নেই ওর বইয়ের শরীরের ভাঁজে। কৃতিকের সাথে লুকোচুরি প্রেমে এবার সত্যি হাঁপিয়ে উঠেছে ওরু। এক পর্যায়ে উপায়ন্তর না পেয়ে তিনতলার সিঁড়ি পেয়ে দৌড়ে ছাদে উঠে গেল। ওরুকে এভাবে দিশেহারা হয়ে ছুটতে দেখে ঢোম ছুটে গেল কৃতিকের। মাতাল ভাবটা মস্তিষ্ক থেকে সরে যেতেই কৃতিক হাঁক ছেড়ে ওরুকে বলল, আস্তে, সাবধানে। তুই মুখ থুবড়ে পড়ে গিয়ে ব্যথা পেলে আমি ডিএনএ কাকে দেব বলতো? ছাদের পাঁচিলে দু হাত রেখে শটান হয়ে দাঁড়িয়ে আছে অ্যালিসা। ও দু চোখ দূরে আকাশে নিবদ্ধ, যেখানে আলো নেই, চাঁদের দেখা নেই, আছে কেবল এক ফালি কালচে মেঘের ঘনঘটা। আজকেও বোধ হয় সেদিনের মতোই দানবীয় ঝড় আসবে ভুবন ভুলিয়ে, সেই সাথে আকাশ ফুটো হয়ে ঝমঝমে বৃষ্টি। অ্যালিসা আকাশের দিকে তাকিয়ে থাকলেও ওর চাঁদের মতো ফ্যাটফাটে ফর্সা মুখের দিকে গম্ভীর চোখে তাকিয়ে আছে অর্ণব। একটু আগেও ওর সাথে যা নয় তাই ব্যবহার করেছে অ্যালিসা। ওর প্রতিটি কথা ছিল বিষাক্ত তীরের ফলার মতো বেদনাদায়ক আর অপমানজনক। কিন্তু অর্ণব তো বরাবরই নির্লজ্জ। অ্যালিসার কাছে 2 পয়সার দাম না পেলেও ওর ইমেজে একটুখানিও বাঁধন লাগে না। এটা আজ বা কাল থেকে নয়, বরং বহু বছর আগে থেকে। তাই তো অ্যালিসার বলা তিক্ত কথাগুলোকে একপাশে সরিয়ে আকস্মাৎ পেছন থেকে 2 হাতে শক্ত করে ওর কোমর জড়িয়ে ধরল অর্ণব। জেব্রা নামিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল ওর ঘাড়ের উপরে। অর্ণব ধরেছে থেকেই অ্যালিসা নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছে, কিন্তু অর্ণব তাতে এক ফোঁটাও বিরক্ত নয়। উল্টো অ্যালিসাকে আরও কাছাকাছি এনে ওর ঘাড়ে গলায় উন্মাদের মতো সামান্য জোর খাটিয়ে দাঁত বসাতে বসাতেই অর্ণব শোধালো, কি হয়েছে জান? কে কি বলেছে এক্ষুনি বল, নয়তো আমি তোকে ব্যথা দিতে বাধ্য হব। আমার কামড়গুলো জোরালো হবে, তোর ফর্সা শরীরটা রক্তিম হয়ে উঠবে। আর
অর্ণব কথা শেষ করতে পারল না, তার আগেই নিজেকে ছাড়িয়ে ওর শক্ত হাতে অর্ণবের তীক্ষ্ণ ফর্সা গালে আচমকা চড় বসালো অ্যালিসা। অর্ণব নিজে বোধহয় আশা করেনি অ্যালিসা হুট করে এমন কিছু করবে। ওদিকে চড় খেয়ে পাশ ফেরার সঙ্গে সঙ্গে ওর সাথে চোখাচোখি হলো অর্ণবের। ওরুকে দেখা মাত্র ও আর এক মুহূর্তও দাঁড়ালো না। থমথমে মুখ নিয়ে ওরুকে পাশ কাটিয়ে দ্রুত পায়ে ত্যাগ করলো সিঁড়িঘর। অর্ণব চলে যেতেই ওরও এগিয়ে এলো এলিসার নিকটে, কিছুটা ইতস্ত হয়ে আর ভয়ার্থক কণ্ঠে অস্ফুটেই শুধালো, কিছু হয়েছে আপু? তুমি কি কোনো কারণে ডিস্টার্ব? ওরুর কথায় এলিসা আর চোখে তাকালো ওর দিকে। ওরু শুকনো ঢোক গেলে চিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবারও বলল, না মানে আমাদের বাড়িতে কেউ যদি কিছু। ওরুর কথা এখানেই আটকে গেল। বাকি কথাগুলো গ্রাস করে নিল হতবিম্ব এক অনাকাঙ্ক্ষিত পরিবেশ। হুট করেই ওরুর কথার মাঝে ওকে দুই হাতে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল অ্যালিসা। অ্যালিসার মতো শক্ত আর কঠোর মানবী যে কাঁদতেও পারে তা আগে জানা ছিল না ওরুর। এই কৃতিকের বন্ধু মহলটাই কেমন যেন রহস্যে ঘোরা, এক দুর্বল প্রাচুর্য, আর ওপরটা চকচকে আর আকর্ষণীয় হলেও ভেতরটা রহস্যের জালে মোড়ানো। কখনো সেখানে ধরা দেয় প্রকট অসহায়তা, কখনো বা কিঞ্চিত অপারগতা। কি অদ্ভুত, হাতের কাছে টাকার পাহাড় থাকলেও কিছু মানুষ অসুখী, বড্ড অসুখী। কি এত না পাওয়া তাদের? বুঝতে পারে না ওরু, আপাতত বোঝার মতো সময়ও নেই। ও তৎক্ষণাৎ নিজের হিজিবিজি ভাবনার ইতি ঘটিয়ে অ্যালিসার পিঠে আলতো হাত বুলিয়ে পড়ল, কি হয়েছে আপু, বলা যাবে? অ্যালিসা পুনরায় শটান হয়ে দাঁড়ালো। চোখের পানিটুকুকে আঙুলের ডগা দিয়ে তাড়াহুড়ো করে মুছে আবারও ফুপিয়ে উঠল। ওর বুঝলো অ্যালিসা নিজেকে জোর দমে সামলাতে চাচ্ছে, কিন্তু কোনো কারণে পারছে না। বলো না আপু, কি হয়েছে? অর্ণব ভাইয়া কি? ওর কথায় মাঝখানে অ্যালিসা বলে ওঠে, ওর কোনো দোষ নেই অরু, সব দোষ আমার। আমি তো বেবিটাকে। কান্নার তোপে কথা জড়িয়ে যাচ্ছে অ্যালিসার। ওরু একটা বড়সড় দম নিয়ে আস্তে করে প্রশ্ন ছুড়ল, তুমি কি প্রেগনেন্ট আপু? অ্যালিসা কাঁদতে কাঁদতে শুধু হ্যাঁ সূচক মাথা নাড়ল। ওরু ঝটকা খেলো না, ও তো মনে মনে সেটাই সন্দেহ করেছিল। তারপরে আবারও বলল, বাচ্চাটা নিশ্চয়ই অর্ণব ভাইয়ার। অ্যালিসা এবার জবাব দিল, হ্যাঁ, সেদিন যখন জেকে এলে থেকে ফিরল, অর্ণব ফুট করেই জেকের জবাব দিয়ে তার ভয়ে আমার বাসায় চলে এসে ফোনটা বন্ধ করে দেয়। তারপর বেশ কয়েকদিন ও আমার বাসাতেই ছিল। ওরু ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে গলার অসহায়ত্ব ধরে রেখে বলল, তাহলে এটা অর্ণব ভাইয়াকে কেন জানাচ্ছ না? ওনার সন্তান, ওনার তো জানার অধিকার রয়েছে। অ্যালিসা নাক টেনে বলল, তোমার কি মনে হয় বিয়ের আগে এই বাচ্চাকে ও কখনো স্বীকৃতি দিবে? শোনার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই বলবে ওষুধ খেয়ে নষ্ট করে ফেলতে, যেটা আমি পারছি না, আমার দ্বারা হচ্ছে না। গত 1 উইক যাবৎ এটাই চেষ্টা করে যাচ্ছি আমি, কিন্তু আমি পারছি না অরু। মাতৃত্ব আমাকে বারবার অপরাধীর কাঠ করায় দাঁড় করাচ্ছে। আমার মতো শক্ত হার না মানা মেয়েটাকেও তীব্রভাবে হারিয়ে দিচ্ছে এই 2 মাসের ফোনটা। কি করব আমি? ওরুর চোখ দুটো অভিমানে ছলছল করছে। অ্যালিসা এমন একটা কথা ভাবলো কি করে? সেই অভিমান, নাকি অন্যকে কষ্ট দিল সেই অভিমান? জানা নেই ওরুর। যা হোক, ও নিজেকে সামলালো। অতঃপর আস্তে ধীরে ছাদের পাঁচিলে অহেতুক আঙ্গুল ঘষতে ঘষতে বড় বড় শ্বাস ফেলে বলল, আমি বিবাহিত আপু। জায়ান্ট কৃতিকের মতো ঘাটতারা লোকটাকে খুব কাছ থেকে দেখেছি আমি। ওনার বড্ড বেশি মুড সুইং হয়। যখন মেজাজ বিগড়ে যায় তখন কি বলে না বলে নিজেও খেয়াল করে উঠতে পারে না। সে সময় ওনার মাঝে যেন উনি থাকে না, বরং জেগে উঠে এক হিংস্র পশু সত্তা। তবুও আমি ওনার মাঝেই সুখ হাতড়ে বেড়াই। নিজের মাঝে ওনার রাগ টাগ সবটা সহ্য করার ক্ষমতা ধারণ করি। দিন শেষে উনি আমার শান্তির নিকেতন, কারণ উনি হলেন আমার প্রেমিক পুরুষ, আমার জনম জনমের ভালোবাসা, আমার জায়ান্ট কৃতিক। এত কিছু কেন বলছি জানো আপু? কারণ আমার দৃঢ় বিশ্বাস এই মানুষটার যাই হোক, নিজের প্রাণপণ উজাড় করে হলেও আমাকে বিপদ আপদ, দোটানা, পিছুটান এবং সব রকম অশুভ থেকে খঞ্জনের মতো রক্ষা করতে কোনো দিন কার্পণ্য করবেন না, আর না কোনো দিন পিছুপা হবে। সেটা যদি মৃত্যুর দুয়ারও হয় তবুও না। আর সেখানে তুমি অর্ণব ভাইয়ের ভালোবাসায় আঙুল তুলছো আপু।
আমি তো বহু দূর থেকেও দেখতে পাই তোমার প্রতি ওনার এক আকাশসম ভালোবাসা, মায়া, মহাসমুদ্র ভালোবাসা, এক পৃথিবী সম হৃদয়ের টান। তাহলে তুমি কেন দেখতে পেলে না আপু? উনি তো কষ্ট পেলেন। যে তোমাকে বছরের পর বছর শর্তহীন ভালোবেসে গিয়েছে, সে কষ্ট পেল। তোমার বাচ্চার বাবা কষ্ট পেল। যার অংশ তোমার উদরে একটু একটু করে বড় হচ্ছে, সেই মানুষটা কষ্ট পেল। যে তোমাকে জীবনে প্রথম মাতৃত্বের স্বাদ উপভোগ করিয়েছে, সেই মানুষটা আঘাত পেল। ওরও গড়গড়িয়ে আরও কিছু বলবে তার আগেই ওর দু হাত শক্ত করে চেপে ধরে ফুপিয়ে উঠল অ্যালিসা। কান্না জড়ানো কণ্ঠে ঠোঁট ভেঙে বলল, থামো অরু, আর নিতে পারছি না। আমি অর্ণব কোথায়? ও কোথায়? আমার বাচ্চার বাবা কোথায়? ওকে ডেকে আনো। বলো যে আমাকে যত দ্রুত সম্ভব বিয়ে করে নিজের বক্ষস্থলে ঠাঁই দিতে। আমি আর পারছি না, ওকে ছাড়া আর এক মুহূর্ত থাকতে পারছি না। কথাগুলো বলে কাঁদতে কাঁদতে হাঁটু ভেঙে ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল অ্যালিসা। ওরও হ্যাঁসূচক মাথা নাড়িয়ে অ্যালিসাকে শান্ত করেই বলল, তুমি এখানেই থাকো আপু, আমি এক্ষুনি আসছি। ওরও নিচে নেমে অর্ণবের ঘর তালাশ করে দেখল অর্ণব ঘরে নেই। তাই একটু সন্দেহবশত এগিয়ে গেল কৃতিকের ঘরের দিকে, কারণ এই সময় অর্ণবের কৃতিক আর সায়রের কাছে থাকার সম্ভাবনা রয়েছে। হলেও তাই ওরও কোনোরূপ কড়া নাড়া ছাড়াই কৃতিকের রুমে প্রবেশ করলো। ভেতরে ঢুকতেই দেখা মিলল ওদের তিনজনার। কৃতিক ভিডিও গেমটায় পজ করে থমথমে মুখ নিয়ে গেমিং চেয়ারটায় বসে আছে। অর্ণব আর সায়রও তাই চুপচাপ বসে আছে বেডের উপরে। দেখে মনে হচ্ছে ওরুকে দেখা মাত্রই ওরা একটু অস্বস্তিতে পড়ল বটে। ওর অবশ্য তাতে যায় আসে না, কিন্তু ও ভেতরে প্রবেশ করার আগেই বাদশাতে কৃতিক বলে, কি হচ্ছে ওরু, কিছু বলবি? ওরু হ্যাঁসূচক মাথা নাড়লে কৃতিক গম্ভীর গলায় বলে, রাতে শুনবো, এখন রুমে যা। কৃতিকের কথায় ঘোর আপত্তি জানালো ওরু। ওর কথায় কোনো রূপ তোয়াক্কা না করে ভেতরে আস্তে আস্তেই ওরু বলে, আমার জরুরি কথা আছে। কৃতিক একটু শাসনের সুরে বলল, বলেছি তো এখন না, পরে শুনবো। দেখছিস না এখানে বড়টা কথা বলছে? আপনাদের কথা পরে শুনবো, আগে আমার কথা শুনুন। কৃতিক বুকের ভেতরে তপ্ত দীর্ঘশ্বাসটা নাক দিয়ে বের করে একটু গম্ভীর গলায় বলল, বেবি ঢাক উঠাস না, রুমে যা। রাতে তো সব কথা শুনবো, দরকার পড়লে সারা রাত না ঘুমিয়ে শুনবো, বাট নট নাও। এখানে বড়টা কথা বলছেন। যদি আমার রুম থেকে যেতে ইচ্ছে না করে তো চুপচাপ বসে থাক, নো মোর সাউন্ড, ওকে? ওরু বুঝলো কৃতিক নাছরবান্দা, ওকে কিছুতেই আলাদা কথা বলতে দেবে না ওই নির্দয় লোকটা। তাই এবার উপায়ন্তর না পেয়ে অর্ণবের দিকে দৃষ্টিপাত করে ওরু সবার সামনে বলেই ফেলল, ভাইয়া, এলিসাপু অন্তঃসত্ত্বা। ওরুর কথাতে যেন ঘরময় বজ্রপাতের আওয়াজ হলো। সায়র, অর্ণব, এমনকি কৃতিক পর্যন্ত হতভম্বের মতো চেয়ে আছে ওরুর পানে। সবাই এখনও ভ্রম থেকে বেরোতে পারেনি বিধায় ওরু পুনরায় অর্ণবকে ডেকে পড়ল, আপু ছাদে অপেক্ষা করছে। এবার একে একে টনক নড়ল সবার। এই মুহূর্তে ওদের চোখে সবচেয়ে বড় অপরাধী অর্ণব। সায়র তো রাগ দমাতে না পেরে কটমটিয়ে বলেই ফেলল, শালা ধান্দাবাজ, বাসুর ফাসুর সেরে বাচ্চা পয়দা করে এখন এখানে এসে ইনোসেন্ট সাজা হচ্ছে। বেচারা অর্ণব চরম অসহায়ের মতো চুপসানো মুখে সায়রকে ঝাড়ি মেরে পড়ল, আমি কি জানতাম নাকি যে এক বাছুরি বাচ্চা হয়ে যায়? তাহলে অন্তত গ্রেস করা যেত। তৎক্ষণাৎ বিরক্তি প্রকাশ করল সায়রের চোখে মুখে। ওর চোখে এই মুহূর্তে মির্জাফরের চেয়েও বড় বেঈমান এই বন্ধুগুলো। নিজের ইমোশন সামাল দিতে না পেরে ও কৃতিক আর অর্ণবকে তর্জনী দিয়ে ইশারা করে ব্যথাতুর স্বরে বলে উঠল, তোদের একটাকেও আমি আর বিশ্বাস করি না। আমাকে না নিয়ে কিভাবে বাসর সেরে ফেললি তোরা? একটিও মনে পড়লো না আমার কথা, এই সিঙ্গেল ছেলেটার কথা? কৃতিকর কথায় দু পয়সা পাত্তা দিল না, উল্টে অর্ণবের দিকে তাকিয়ে সিরিয়াস হয়ে শুধালো, কি করবে এখন? অর্ণব মৃদু হেসে একটু লাজুক হওয়ার ভান ধরে বলল, কি আর করব, বাচ্চার মাকে বউ বানাবো। কৃতিক অর্ণবের কথায় সম্মতি জানিয়ে বলল, ওকে ফাইন, প্রত্যয় অনুর গায়ে হলুদটা শেষ হোক, দেন আমরা কোনো একটা রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেলে তারপর না হয় কোনো একটা চার্চে নিয়ে ফাদারের আশীর্বাদ নিয়ে আসবি তোরা। সায়র উৎসুক হয়ে কৃতিকের কথায় বাম হাত ঢুকিয়ে বলল, ভাই এত রাতে রেজিস্ট্রি ম্যারেজ কে খুলে রাখবে তোদের জন্য রেজিস্ট্রি অফিস? কৃতিক বসা ছেড়ে উঠে এলো, অতঃপর সায়রের কাঁধে হাত রেখে বলল, বাংলাদেশে এক ধরনের কাগজের প্রচলন আছে বন্ধু, যেটার মাধ্যমে শুধু রেজিস্ট্রি অফিস কেন, গণভবনও 24 ঘন্টাও খুলে রাখা যায়। অর্ণব আর সায়র মাত্রই কৃতিকের রুম থেকে বেরিয়ে গেল। ওরও এখনও
এক কোণে দাঁড়িয়ে আছে। কৃতিকের এতক্ষণে নজর গেল ওর দিকে, যে ঠোঁট নাক ফুলিয়ে কপাল কুঁচকে দাঁড়িয়ে আছে। ওরকে দেখে কৃতিক এগিয়ে এসে আলতো হাতে ওর নাকটা টেনে দিয়ে শুধালো, হোয়াট হ্যাপেন্ড হার্টবিট? খেয়ে ফেলবে নাকি? নিজেকে লবণ মরিচ মাখিয়ে প্রিপেয়ার করে আনবো বল। কৃতিকের এই মধুর আওয়াজ তেতো ঠেকলো ওর নিকটে। এই লোক ওকে ভাবেটা কি আসলে? পিচ্চি বাচ্চা নাকি ফিরের খাওয়া দুধের শিশু? কোনো কথাই বলতে দেয় না। আশ্চর্য। তৎক্ষণাৎ মনে মনে কৃতিকের সঙ্গে কোনোরূপ কথা আদান প্রদান না করার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলো ওরও। অতঃপর নিজের প্রতীক্ষায় অটল থাকার উদ্দেশ্যে ওর প্রশ্নের কোনো জবাব না দিয়ে ফোঁসফাঁস করতে করতে কৃতিকের রুম ত্যাগ করলো ওরও। আগে হলুদ না লাগিয়ে এখান থেকে আমিও এক পা নড়বো না, ব্যাস। সায়ের ভ্রু কুঞ্চিত করে বলল, নড়বে না মানে? তোমার আব্বা যার নড়বে। র্যাম্প ওয়ার্ক থেকে বিলবোর্ড সায়র কখনো লাস্ট হয় না, আর এই সামান্য হলুদের অনুষ্ঠানে আমি লাস্ট হব? নো ওয়ে। তাছাড়া বউজাতি সবসময় বরজাতির পেছনেই অবস্থান করে। দেখলে না তখন আরও জ্যাকের পরে এসে হলুদ লাগালো। বউজাতি আর বরজাতি বলতে যে কোনো এলিয়েন জাতিই হয়, সেটা আপনার মুখেই প্রথম শুনলাম। অবশ্য আশ্চর্য হওয়ার সেরকম কিছুই নেই, আপনি তো পাগল একটা। হ্যাঁ, শুধু তোমার পাগলু ঝিঙ্কু। সায়ের মাথায় হাত বুলিয়ে দেবার মতো একটু ভাব ধরতেই নীলিমা চোখ গরম করে বলে, এই কি বললেন আপনি? সন্ধ্যা রাতের ইতি টেনে গভীর রাত ঘনিয়ে এসেছে। চারিদিকে জোর কদম হাওয়া দিচ্ছে। মনে হয় খানিক বাদেই ঝুম বৃষ্টিতে মুখরিত হবে ধরণী। অথচ অনু আর প্রত্যয়ের হলুদ সন্ধ্যায় এখনো ইতি ঘটেনি। এর কারণ একটাই, সায়র আর নীলিমা তখন থেকেই জায়গা দখল করে দাঁড়িয়ে আছে। একজন বলছে আমি আগে হলুদ লাগাবো, তো আরেকজন বলছে না আমি আগে। কেউ কাউকে এক চুল পরিমাণ ছাড় দিতে নারাজ তারা। এদিকে নিজেরা দাঁড়িয়ে থেকে অন্য অতিথিদেরও সময় খেয়ে দিচ্ছে ওরা দুইজন। পেছনের অতিথি সমাজ বেশ বিরক্ত ওদের কাণ্ডে। এক পর্যায়ে একজন বয়োজ্যেষ্ঠ অতিথি না পেরে এগিয়ে এসে ওদেরকে উদ্দেশ্য করে বলল, বাচ্চারা তোমরা বরং একটা কাজ করো, ওই পাশে গিয়ে আগে নিজেদের ঝামেলা মিটে আসো। দরকার পড়লে সময় নাও, সুপ্রিম কোর্টে যাও, মামলা করে ইনভেস্টিগেশন করে জজের থেকে অনুমতি নিয়ে ফিরে আসো। আসলে কার আগে হলুদ দেওয়া উচিত? তবুও এই বিদ্যার উপর দয়া করে জায়গা ছাড়ো ভাই। সেই তখন থেকে তোমাদের ঝগড়া দেখে দেখে সুগার বেড়ে গেছে আমার। বাড়ি গিয়ে ইনসুলিন লাগাতে হবে। তাড়া আছে, সর দেখি বাপু। সায়ের নীলিমাকে নিয়ে সরে দাঁড়িয়ে বৃদ্ধার উদ্দেশ্যে সন্দিহান গলায় বলল, আশ্চর্য কথা বললে তো দাদু। কোর্টে যাব, মামলা করব, রায় হবে, ততক্ষণ কি ওরা দুজন বিয়ে না করে আইবুড়ো হয়ে এক চিমটি গায়ে হলুদ লাগানোর জন্য এখানে বসে থাকবে নাকি? হুম। বৃদ্ধ এবার দাঁত খিচিয়ে সায়েরের দিকে বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করে বলল, এতই যখন বুঝছিস হতচ্ছাড়ারা, তাহলে সেই তখন থেকে এক চিমটে হলুদ লাগানো নিয়ে এত নাটক করলি কেন? দুটো মানুষ চারটা গাল, যারা যেখানে খুশি হলুদ লাগাতি, তা না তখন থেকে যুক্তি দিয়ে কানে মাথা খেয়ে ফেলছিস। তোরা দুজনে এই হলুদ অনুষ্ঠান থেকে বয়কট, এক্ষুনি বিদায় হ। সায়ের নীলিমাকে নিয়ে স্টেজ ছেড়ে নেমে যেতে যেতে গম্ভীর মুখে বিড়বিড়িয়ে বলল, এই নিশ্চয়ই আরুর মায়ের বংশের কেউ হবে, নয়তো দাঁত না থাকা সত্ত্বেও মুখের ভাষা এত তেতো কেন? আজীব। অবশেষে অনুর গায়ে হলুদের রাতে অর্ণব অ্যালিসার রেজিস্টারটাও হয়ে যায়। কৃতিক নিজ উদ্যোগে ওদের বিয়েটা দিয়েছে। আর এই মুহূর্তে রেজিস্ট্রি অফিসের বাইরের করিডোরে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে ওরা কজন। বাইরে আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে। নীলিমা আর উরু হাতে হাত ধরে দাঁড়িয়ে আছে। কৃতিক একটু দূরত্বে দাঁড়িয়ে সিগারেটের শলাকা ধরিয়েছে। আর অ্যালিসা এখনো অর্ণবের গলা জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। অ্যালিসা কাঁদছে দেখে অর্ণব উদ্বিগ্ন হয়ে বলল, এভাবে কাঁদছিস কেন এলি? ভুলে গেছিস ইউ আর প্রেগনেন্ট উইথ মাই বেবি? তুই এভাবে কাঁদলে আমার বাচ্চাটার কষ্ট হবে, সাথে আমারও। সো স্টপ ক্রাইং রাইট নাও। সায়ের দুই হাতে কয়েকটা ছাতা নিয়ে ওদের নিকটে এগিয়ে আস্তে আস্তে বলল, হয়েছে, আদি খেতা বন্ধ কর। আমাদের হার্ডওয়ার্ক অ্যালিসাটাকে দিলি তো অসুস্থ বানিয়ে, এখন আর দরদ দেখাতে হবে না। অর্ণব জোর গলায় সায়েরকে শাসিয়ে উঠে বলল, খবরদার আমাদের বাপ বেটাকে কিচ্ছু বলবি না সায়র, তাহলে তোর কপালে সারা জীবন আইবুড়ো থাকার সিল লেগে যাবে, বলে দিলাম। অর্ণবের কথায় অ্যালিসা মৃদু হেসে ফেলে। অ্যালিসা হেসেছে দেখে অর্ণবর কপালে আলতো চুমু খেয়ে বলে, এই তো লক্ষ্মী বউ আমার। অ্যালিসা চারদিকে ছোট চোখে
অর্ণবকে সামান্য ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে বলল, হয়েছে, ছাতা এসে গেছে, চল এবার। কাল বিয়েতে অনেক কাজ, আর আমরা এখনো এখানে। অর্ণব অ্যালিসাকে কোলে নিয়ে এক হাতে ছাতা ধরে এগোতে এগোতে বলল, তোমার বাচ্চার বাবা হয়ে যাচ্ছি, এখন তুই করেই ডাকবি জান। অ্যালিসা দীর্ঘশ্বাস ছেড়ে দুই হাতে অর্ণবের গলাটা শক্ত করে জড়িয়ে ধরে ভাবুক হয়ে বলল, কি ডাকা চাই বলতো তোকে? আমার তো তুমি আসছে না ভাবতে কেমন হাসি পাচ্ছে। অর্ণব অ্যালিসা পায়ে পায়ে গাড়ি পর্যন্ত চলে গিয়েছে। ওরা যাওয়ার পরে কৃতিক একটা ছাতা ধরে ওর দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলে, বেবি কোলে আয়। মোটেই না, আপনার কোলে আপনিই উঠুন। কথাটা বলে মুখ ঝামটে দিয়ে বৃষ্টির মাঝেই তরতরিয়ে এগিয়ে যায় অরু। অরুর কাণ্ডে কৃতিক গভীর মুখে সেখানেই দাঁড়িয়ে রইল। সায়ের একটুখানি সরে দাঁড়িয়ে নীলিমাকে নিজের ছাতায় আমন্ত্রণ জানালে নীলিমাও উপায়ন্তর না পেয়ে সহসা এগিয়ে এসে ওর পাশে ছাতার তলে দাঁড়িয়ে পড়ে। সায়ের নীলিমা সমেত গাড়ির দিকে এগিয়ে যেতে যেতেই কৃতিকের দিকে হতবাক দৃষ্টি নিক্ষেপ করে মুখ দিয়ে চুচু শব্দ করে ওকে টিপনি কেটে বলল, তুই আসলেই যাকে তো বিয়ে করে কি হাল হয়েছে ছেলেটার, বেচারা। তৎক্ষণাৎ কৃতিক নিজের পায়ের স্লিপারটা ওর দিকে ছুঁড়ে মেরে দাঁত খিচিয়ে বলল, শালা যাবে এখান থেকে। সায়রকে পাত্তা না দিয়ে এগিয়ে যায়। কৃতিকের চোখ মুখ এখনো রাগের তোপে রক্তিম হয়ে আছে, অথচ অরু কি হাসি মজাটাই না করছে সকলের সাথে, শুধু কৃতিককেই ইগনোর করছে। কৃতিক অরুর দিকে তাকিয়ে দুই হাত মুষ্টিবদ্ধ করে মনে মনে তীক্ষ্ণ আওয়াজে বলল, ওর বাচ্চা তোকে একবার হাতের কাছে পেয়ে নে, তারপর তোর হচ্ছে। নীলিমা লেহেঙ্গা সামলে ধীরে ধীরে এগোচ্ছে। সায়র বারবারই ঘাড় নামিয়ে নীলিমার দিকে উঁকি ঝুঁকি দিচ্ছে। দুইজন একই ছাতার নিচে হওয়ার দরুন বেশ স্বল্প জায়গাটা। আপাতত তারই সুযোগের সৎ ব্যবহার করছে সায়র। নীলিমা লেহেঙ্গা সামলে যেই না মাথা তুলবে ঠিক তখনই সায়রের চিবুকের সাথে আচমকাই ধাক্কা খেলো ও। সায়র এমন ঝুঁকে আছে দেখে চিরবিরিয়ে উঠল নীলিমার মস্তিষ্ক। মুখ দিয়ে বিরক্তির প্রতিক্রিয়া জানালো তৎক্ষণাৎ, এভাবে ঝুঁকে আছেন কেন? আমি কি চিড়িয়া যে উকি ঝুঁকি দিয়ে না দেখলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? সায়র নীলিমার কথা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিতে দিতেই শুধালো, এত সুন্দর স্মেল কেন? কি শ্যাম্পু লাগাও চুলে? নীলিমার চোখ খিচিয়ে বলল, আপনি আবার ইপটিজিংও করছেন? আমি কিন্তু সত্যি আব্বাজানরা বলে দিব। নীলিমা ছাতার তলা থেকে বেরিয়ে দ্রুত হাঁটছে। সায়র কিছুটা তাড়াহুড়ো করে এগিয়ে এসে আবারও নীলিমার মাথায় ছাতা ধরে রাশভারী গলায় বলল, এই মেয়ে, সমস্যাটা কি? আমি যে তোমার বড়, বড়দের কথা শুনতে হয়, সে জ্ঞান কি বিয়ে বাড়ির বোরহানির সঙ্গে গুলে খেয়েছো নাকি? নীলিমা হাঁটার গতি পুরোপুরি থামিয়ে দিয়ে সায়রের দিকে পূর্ণ দৃষ্টি করে বলল, ওই জন্যই তো বলছি বড় বড়দের মতোই থাকুন। সম্মানিত ব্যক্তি হয়ে বাচ্চাদের পেছনে ঘুরঘুর করছেন কেন শুনি? সায়র এবার পায়ে পায়ে এগিয়ে এসে নীলিমার সঙ্গে কিছুটা ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। তারপরে ঘাটটা কিঞ্চিত নিচে নামিয়ে গলার আওয়াজ ক্ষীণ করে বলল, মনের সাথে মন মেলাতে চাই বলে, তোমার আব্বাজানকে শ্বশুর বানাতে চাই বলে। সায়রের কথা শুনে নীলিমা একটুখানি পিছিয়ে গিয়ে ঠোঁট টিপে বলে উঠল, আব্বাজান কিন্তু এখনো আসলাবাস হাতে নিয়ে বাড়ির আশেপাশে বিদেশি বাদরটাই খুঁজে বেড়াচ্ছে। নীলিমার কথা শুনে ফাটা বেলুনের মতো চুপসে গেল সায়রের মুখখানা। নীলিমা দাঁড়ালো না। সায়রের হাত থেকে ছাতাটা কেড়ে নিয়ে সহসা এগিয়ে গেল সামনের দিকে। সায়র পেছন থেকে হাঁক ছেড়ে বলল, তবুও তোমার আব্বাজানকে শ্বশুর বানাবো আমি, কথাটা মনে রেখো। পরক্ষণেই মুখ কাজুমাজু করে একাই বেরবেরালো, একটু আধটু বাস খেলে কিছু হয় না। রাতের শেষ প্রহর চলমান। পুরো কৃতিককুঞ্জ ভীষণ নিস্তব্ধতায় ছেয়ে আছে। ঘুমের ঘরে সবাই বিভোর। বাইরে বৃষ্টি থেমে গিয়ে হিমেল হাওয়া বইছে। ঠান্ডা হাওয়ার ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে ঘুমন্ত ওরও। শেষ সাথে আর জানালাটা বন্ধ করা হয়নি, ওই জন্যই এত হাওয়া দিচ্ছে। কিন্তু ঘুমের মধ্যে উঠে গিয়ে জানালা বন্ধ করার মতো শক্তিও নেই ওরর। তাই শীতল হাওয়া গায়ে মাখিয়ে কিছুটা জড়টসড় হয়েই নির্বিঘ্নে ঘুমিয়ে আছে মেয়েটা। শীতল ঠান্ডা আর কোমলতার মাঝে একখণ্ড খড়খড়ে হাতের উষ্ণ তাও পরশে আচমকাই কম্পিত করে উঠল ঘুমন্ত অনুর তরু শরীরটা। ওর ঘুমের মাঝেও স্পষ্ট টের পাচ্ছে কেউ একজন ওর তুলতুলে নরম উদরে আবেশিত আঙ্গুল বোলাচ্ছে, সেই সাথে টুকরো টুকরো চুমুতে ভিজিয়ে দিচ্ছে সর্বাঙ্গ। লোকটা ওর কপাল, ঠোঁট, গলা
এরপরে অনেকটু নিম্নভাগে স্পর্শ করতে করতে হকচকিয়ে চোখ খুলল ওরু। চারিদিকে নিকোষ আধারে তলিয়ে আছে, অন্ধকারে কারোর মুখ দেখাই তো যায়নি। তবুও স্যান্ডালউড পারফিউমের সুবাসটা নাকে ঠেকতেই স্বস্তির নিঃশ্বাস ছাড়ল ওরু। তারপরে গলা খাতে নামিয়ে শুধালো, আপনি এখানে? কৃতিক জবাব দেয় না। নিঃশব্দে ওরুকে বাচ্চাদের মতো কোলে তুলে নিয়ে পা বাড়ায় রুমের বাইরে। কৃতিক এভাবে তুলে নিয়ে যাচ্ছে দেখে ওরু উদ্বিগ্ন আওয়াজে অথচ বেশ নিচু স্বরেই বলল, আরে কোথায় নিয়ে যাচ্ছেন এই রাত দুপুরে? কৃতিক এক হাতে নিয়ে নিজের রুমের দরজা খুলে ভেতরে ঢুকতে ঢুকতেই জড়ানো গলায় বলল, বউকে ছাড়া ঘুম আসছে না। ওরু ভ্রু কুঞ্চিত করে বলল, আপনি আবার ড্রিঙ্ক করেছেন? কৃতিক নাসূচক মাথা নাড়িয়ে বলল, ওরা সেলিব্রেশন করেছেন, কিন্তু বিশ্বাস কর আমার একটুও নেশা হয়নি। আমি তো এখন নেশা করব। কথা শেষ করে ওরুকে বিছানায় ছড়ে মারল কৃতিক। ওরু হকচকিয়ে উঠে বসে ব্যথাতুর গলায় বলল, ব্যথা পেলাম তো। কৃতিক নিজের টি শার্ট খুলে মেঝেতে ছড়ে ফেলে দিয়ে ওর দিকে এগিয়ে আসতে আসতেই হাসকি টোনে বলল, You know what, baby? You are yummy. Too much yummy. Like my personal dessert. ওরু ঝাঁঝিয়ে উঠে নাক শিকই তুলে বলল, আপনার মাথাটা একদম খারাপ হয়ে গিয়েছে, এক্ষুনি লেবু পানি খাওয়াতে হবে, দাঁড়ান নিয়ে আসছি। ওরুকে এক পাও নড়তে দিল না কৃতিক। উল্টো ওরুর আঙ্গুলের ভাঁজে আঙ্গুল ঢুকিয়ে মুখটাকে ওরুর গলায় ডুবিয়ে দিতে দিতে হিসিয়ে বলল, আজকে রাতে একটু খারাপ অ্যালাউ কর, কালকে একদম ভদ্র হয়ে যাব, প্রমিস। রয়্যাল প্যালেসের ন্যায় লাইট গোল্ডেন থিমে সাজানো হয়েছে পুরো কৃতিককুঞ্জ। সকাল সকাল মৃত্যুরা কাজে লেগে পড়েছে। গেট থেকে শুরু করে ব্যাকইয়ার্ড পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে সৌন্দর্যের কৃত্রিম ছোঁয়া পড়েনি। চারিদিকে গোল্ডেন ফেরি লাইট আর হ্যাচিকের আলোয় চিকচিক করছে। গায়ে হলুদের অনুষ্ঠান কোনো ড্রেস কোড থিম না থাকলেও বিয়েতে বর কনের সঙ্গে মিলিয়ে ড্রেস কোড থিম দেওয়া হয়েছে বেবি পিঙ্ক কালারের যে কোনো দেশীয় পোশাক। অতিথিদের বহুলাংশই রাতে আসবেন, তবে সন্ধ্যা নাগাদই বাড়িতে মানুষের কলরব শুরু হয়ে গিয়েছে। বিয়েবাড়ির স্বাদ অসাধনের সবাই ব্যস্ত, সেই সাথে হাতে হাতে কোমল পানীয় তো আছেই। সায়, রর্ণ, ব্যালিসা, ক্যাথলিন ওরা একসাথে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। একই রঙের বিভিন্ন কারুকাজে জাঁকজমক পোশাক বিয়ে বাড়ির সবার নজর কাড়তে সক্ষম করা কয়েকজন। সবাইকে বলে দেওয়া হয়েছে তারা কৃতিককুঞ্জে ছোট সাহেবের বিলেত ফেরত বন্ধু বান্ধব। এক কথায় আজকের অতিথিদের মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ তারাই। এছাড়াও মামির বাড়ির সবাই এসেছে আজ, এমনকি রেজাও। আজ রেজাকে বেশ হাসি খুশি লাগছে, চোখে মুখে গম্ভীরতা কপটতা কোনো কিছুরই লেশমাত্র নেই ওর। রূপা শাড়ি পরেছে আর মুখলেস চাচা পাঞ্জাবি। বিয়ে উপলক্ষে ওদের জন্য আলাদাভাবে এই উপহারগুলো পাঠিয়েছিল কৃতিক নিজেই। মুখলেস চাচা কিছুটা হাসি খুশি থাকলেও রূপার চোখ মুখ থমথমে, সমগ্র মুখশ্রীতে মলিনতা বিরাজমান। হয়তো এখনো বিয়েটা স্বাভাবিকভাবে নিতে পারছে না মেয়েটা, অবশ্য নিতে পারার কথাও নয়, তবে তাতে যায় আসে না জাহানারার। তিনি চাবির গোছা কোমরে ঝুলিয়ে বেশ খুশিতেই দিব্যি ঘুরে ঘুরে ওর সাথে গল্প করে বেড়াচ্ছেন। সন্ধ্যা নাগাদ তৃতীয় এসেছে নিজেকে দামি দামি শাড়ি গয়নায় মুড়িয়ে পটের বিবিকি সেজে। সাথে তার বিলভ হাজবেন্ড খন্দকার সাহেবও আছেন। বড় বড় ভিআইপি গেস্টরা এখনও অনুপস্থিত, হয়তো সময়ের সাথে সাথে তারাও চলে আসবেন। সেই সকল টুকটাক ভিআইপি অতিথিরা উপস্থিত হয়েছে, তাদেরকেই আপাতত সময় দিচ্ছে আজমেরি শেখ। বেশ কয়েকজন অফিস ক্লায়েন্টদের সাথে কুশল বিনিময় করায় তিনি যখন বেশ ব্যস্ত, ঠিক সেই সময় হুট করেই একজন প্রতিবেশী এসে তাদের কথার মাঝখানে ঢুকে কিছুটা উৎসুক হয়ে আজমেরি শেখকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপা, আপনার ছোট মেয়েকে তো দেখলাম না, ওকে দেখার খুব ইচ্ছা জানেন। আমাদের ছেলে আছে, ভালো ইঞ্জিনিয়ারিং পড়ে, যদি বিয়ে দিতেন। মহিলা কথা শেষ করার আগে আজমেরি শেখ অপ্রস্তুত হয়ে এদিকে ওদিকে তাকিয়ে নিজের অ্যাসিস্ট্যান্টকে শুধালেন, কৃতিক কোথায়? এখানে নেই তো। আমি চাই না অনুর বিয়েতে কোনো রূপ ঝামেলা জাতি হোক। আজমেরি শেখের এমন আগ্রহ ভঙ্গিমায় মহিলাটা হতবাক, অনাগ্রহ ভঙ্গিমায় অপমান ও বোধ করলেন কিছুটা। মনে মনে ভাবলেন তিনি কি জিজ্ঞেস করলেন, আর আজমেরি শেখ কেমন বিরূপ প্রতিক্রিয়া করলো। ই আবার কেমন অতিথয়তা, আজীব।
নীলিমা সেজে গুজে এসে মাত্রই অরুর রুমে প্রবেশ করলো। দরজা খোলাই ছিল। খাটের উপরে বসেই লেজ নাড়ছে ডোরা। ওকে একটা সুন্দর বারবি ড্রেস পরিয়ে বসিয়ে রাখা হয়েছে। নীলিমার রুমে এসে প্রথমে ডোরাকে একটু আদর করে অরুর দিকে চাইল। অরু এখনো কানে টানা ঝুমকো পরা নিয়ে বেশ কসরত করে যাচ্ছে। নীলিমা এগিয়ে গিয়ে অরুর হাত থেকে দুলটা নিয়ে ওকে পরিয়ে দিতে দিতে ওর প্রশংসা করে বলল, তোকে মাত্রাতেরই তো সুন্দর লাগছে রে আরো। আর এই লম্বা চুলগুলো, ইস কি সুন্দর, কারোর নজর না লাগুক। তারপর একটু দুষ্টুমি করে বলল, অবশ্য যার নজর লাগার সে অলরেডি লাগিয়ে দিয়েছে। অরু মৃদু হেসে নীলিমাকে অভিবাদন জানিয়ে বলল, তোকে বুঝি কম সুন্দর লাগছে? হবু দুলাভাই তোর রূপের আগুনে ঝলসে গেল বলে। যাক, ঝলসে বারবিকিউ হয়ে যাক, তাতে আমার কি। কথাটা বলে নীলিমা এক ফালি মুচকি হাসি ফেরত দেয়। পরক্ষণেই ভাবুক হয়ে অরুকে শুধায়, হ্যাঁ রে, নিচে সবাইকে দেখলাম, কিন্তু তোর বর্মহাশয়কে তো দেখলাম না, সে কোথায়? প্রতি উত্তরে অরুর ঠোঁট উল্টে কিছুটা অন্যমনস্ক হয়ে বলে, উনি তো সকালবেলা অফিসে গিয়েছে, কি দরকারি কাজ আছে বলেছিল তো সন্ধ্যার আগেই ফিরে আসবে। কি জানি এখনো আসলেন না। নীলিমা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বুঝলাম, কিন্তু অনু আপা কোথায় বলতো? অরু ঘুরে দাঁড়িয়ে ডোরাকে কোলে তুলে নিয়ে বলে, আপাকে তো সেই বিকাল বেলায় মেয়েরা সাজাতে এসেছিল, তারপর তো আর বের হলো না। চল গিয়ে দেখে আসি। তাছাড়া এমনিতেও আপা সেই সকাল থেকে কান্নাকাটি করছে। আমি সমানে সামনে গেলে আমারও কেমন কান্না পেয়ে যাচ্ছে। নীলিমা অরুর সাথে আর মন খারাপের নদীতে জোয়ার দিল না, উল্টো স্বাভাবিক কণ্ঠেই বলল, চল গিয়ে দেখে আসি, আপাকে নিশ্চয় অনেক সুন্দর লাগছে, বরযাত্রী এলো বলে। নীলিমা আর অরু করিডোর পেরিয়ে অনুর রুমে প্রবেশ করতে যাবে, ঠিক তখনই হন্তদন্ত হয়ে রুম থেকে বেরিয়ে এলো অনু। আকস্মাৎ বেরিয়ে আসায় ওরা তিনজন ধাক্কা খেতে খেতেও সামনে নিল। অনুর পরনে ভারী বিয়ের সাজ, বেবি পিঙ্ক ভারী লেহেঙ্গাটা দুই হাতে ধরে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে আছে অনু। সাজানো গোছানো প্রতিমার মতো মুখে ভর করেছে অযাচিত আতঙ্ক। তীব্র শ্বাস প্রশ্বাসের তালে তালে হাঁপড়ের ওঠানামা করছে ওর বুক। অনুকে এমন বিভ্রান্ত চেহারায় দেখে ভাঁজ পড়ল অরুর কপালে। নীলিমা আশ্চর্য বনে গিয়ে শুধালো, কি হয়েছে অনু আপা, তুমি ঠিক আছো? নীলিমার কথায় জবাব দেয় না অনু, উল্টো শুষ্ক ঢোক গিলে অরুকে জিজ্ঞেস করে, অরু, মা কোথায়? অরু ঠোঁট নাড়িয়ে কিছু জবাব দিতে যাবে, তখনই পেছন থেকে আজমির সে পেছন থেকে কথা ছড়েন ফের। কি প্রয়োজন? বরযাত্রী এসে পড়েছে, তোমাকে নিচে যেতে হবে। অনু ওদের দুজনকে পাশ কাটিয়ে এগিয়ে এসে আজমেরি শেখের দুই বাহু ধরে গলা খাদে নামিয়ে কাপা কণ্ঠে বলল, মা, আমার মনে হলো আমি ছেলেটাকে দেখেছি, জানালা দিয়ে দেখেছি। অতিথিদের মাঝে দিব্যি দাঁড়িয়ে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল। হুট করে দেখে আমার হাতটা কেঁপে উঠেছে। আর আজমেরি শেখ মেয়েকে তৎক্ষণাৎ থামিয়ে দিয়ে গম্ভীর গলায় বললেন, অযথা কথা রাখো অনু, এমন একটা শুভ দিনে একটা শয়তানের কথা মুখে আনলে কোন আক্কেলে? তাছাড়া পুরো বাড়ি বডিগার্ড দ্বারা সুরক্ষিত, সন্দেহজনক কেউ এলে নিশ্চয়ই আমাকে ইনফর্ম করা হতো। শুধু শুধু এভাবে নিজের স্পেশাল দিনটাকে মাটি করো না তো। আমি আসছি, নিচে অতিথিরা অপেক্ষা করছেন। আজমেরি শেখ সামনে কয়েক কদম পা বাড়িয়ে ফের ঘুরে তাকিয়ে অরু আর নীলিমাকে উদ্দেশ্য করে বললেন, অনুকে নিয়ে জলদি এসো। প্রত্যয় বসে আছে ফুলসজ্জিত স্টেজে, চারিদিকে বিয়ে বাড়ি আমেজ। অতিথিরা সবাই কনেকে দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে। অমিত হাজির, তাকে কিঞ্চিত ক্লান্ত দেখালেও মুখে লেগে আছে এক চিলতে প্রণয়চ্ছন্ন হাসি। কালকে সবাই নাচ গান করলেও আজকে কেমন মন মরা হয়ে বসে আছে কৃতিকের বন্ধুমহল। বউ সাজে কনেকে দেখার চেয়েও দ্বিগুণ আগ্রহ নিয়ে সামনের দিকে উকি ঝুঁকি দিচ্ছে সাহেব, হয়তোবা প্রিয় মানবীকে এক ঝলক দেখার উদ্দেশ্যে, তার রাগিনীর চাহনিতে আরও একবার ভস্ম হতে হতেই প্রাণে বেঁচে যেতে। সায়র নিজেও বুঝতে পারছে না এইটুকু হাঁটুর বয়সী মেয়েটার সাথে মজার ছলে ঝগড়া করতে করতে কখন যেন তীরের ফলার মতো হুট করেই মনে গেঁথে গেল পুরান ঢাকার এই শ্যামলতা রাগিনী। এখন তো আমেরিকা ফিরে গিয়েও শান্তি নেই, বারবার মনে হবে রাগিনীটা থাকলে ভালো হতো, একটু ঝগড়া করে সময় কাটানো যেত। সবার মাঝে থেকেও শুধুমাত্র নীলিমাকেই দেখতে চাইছে সায়রের তৃষ্ণার্ত ব্যাকুল দুচোখ। অবশেষে সেই মাহেন্দ্র
ক্ষণ ঘনিয়ে এলো। সকল জল্পনা কল্পনা শেষে স্টেজের দিকে পা বাড়ালো আজকের মোক্ষম চরিত্র। সবার দৃষ্টি যার দিকে নিক্ষিপ্ত আজকে অনুষ্ঠানের সবচেয়ে সুন্দর রমণীটি, প্রত্যয়ের হবু বউ মিসেস অনন্য এহসান। অরুণ নীলিমা সাথেই ছিল অনুর, সেই সাথে আরও ছিল প্রত্যয়ের বোন আর ও আত্মীয় স্বজনেরাও। অনু ধীর পায়ে লেহেঙ্গা সামলে প্রত্যয়ের নিকটে এগিয়ে আসছে। ফিনফিনে দোপাট্টা দিয়ে মাথার এক হাত ঘোমটা টানা, তার আড়াল থেকেই অপার সৌন্দর্য ঠিকরে পড়ছে মেয়েটার। প্রত্যয় দাঁড়িয়ে আছে অধীর আগ্রহে। অনু এক একটা পদধ্বনি যেন প্রত্যয়ের বুকে আনন্দ আর উত্তেজনার ঝয় বইয়ে দিতে সক্ষম। অবশেষে প্রত্যয়ের ঝড়ো হওয়ার মনে ইলশে করে বৃষ্টি নামিয়ে স্টেজে উঠে আসে অনু। প্রত্যয় নিজের এক হাত বাড়িয়ে তাকে সাদরে আমন্ত্রণ জানায়। অনু তা গ্রহণ করে এগিয়ে গিয়ে প্রত্যয়ের পাশে রাজকীয় ডিভানে বসে পড়ে। যদিও বা ওদের দুজনের মাঝে ফুলের এক বিস্তার পর্দা ঝোলানো, কেবল 3 কবুলের পরই তো তোলা হবে, আর বর তখনই বউয়ের মুখ দেখবে, তার সত্যিকারের বউয়ের মুখ। ক্যাটারিংয়ের এইদিকে সুস্বাদু খাবারের গন্ধে মোমো করছে চারিপাশ, ওদিকে এই মুহূর্তে কোণের মুখ দেখা নিয়ে বরের বাড়ির সবাই ব্যস্ত। আর এদিকে বরের এক পায়ের জুতাটা আঁচলের তলায় লুকিয়ে চোরের মতো চারিপাশে উকিঝুঁকি দিচ্ছে নীলিমা। নীলিমা এক কোণে দাঁড়িয়ে অনবরত দাঁত দিয়ে নখ কাটছিল। তখনই হুট করে কে যেন নিঃশব্দে কাঁধে হাত রাখলো ওর। আকস্মাৎ ঘটনায় চকিতে লাফিয়ে উঠে পেছনে চোখ ঘোরালো নীলিমা। দেখতে পেল ওর দিকে সন্দিহান দৃষ্টিতে চেয়ে আছে সায়র। সায়রকে দেখা মাত্রই নীলিমা ঝাঁঝিয়ে ওঠে। তৎক্ষণাৎ দাঁত খিচিয়ে বলে, এখানে কি চাই? সায়র নিজ জিব্বাটা আরেকটু সামনে বাড়িয়ে নীলিমার ডাগর চোখের পাতায় সন্দিহান চোখ দুটো রেখে শুধালো, কাউকে খুঁজছো? নীলিমা ঠোঁট বাঁকিয়ে জবাব দিল, জি না, আর খুঁজলো আপনাকে খুঁজিনি, জানতো আজাইরা। নীলিমার কথা গায়ে মাখল না সায়র। মেয়েরা এমন একটু সাজিয়ে কথা বলে এতে বেশি কিছু অসুবিধা নেই। অর্ণব কত শুনেছে এমন। থাপ্পড় খেতে খেতে ওর গালটাই বোধ হয় বাকিয়ে গিয়েছে। তবুও তো শেষমেশ অ্যালিসাকেই পেয়ে গেল। নীলিমার যাই হোক, থাপ্পড় মারার সাহস নিশ্চয়ই দেখাবে না, কখনোই না। জায়গাটা সরু, এদিক দিয়ে ক্যাটারিংয়ের লোকজন আসা যাওয়া করছে হরদম। নীলিমা সেখানেই ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে, সেই সাথে সায়রও। নীলিমা চুপচাপ শান্ত মস্তিষ্কে দাঁড়িয়ে আছে দেখে সায়র ওর কানের কাছে মুখ নিয়ে নরম সরে শুধালো, এই মেয়ে আমেরিকা যাবে আমার সাথে? নীলিমা নিজ ভ্রু যুগল কুঞ্চিত করে বলল, কি? সায়র ফের আওড়ালো, বলেছি আমার সাথে নিয়ে যাব তোমায়, নয়তো এত রাগ কাকে দেখাবে তুমি? হ্যাঁ, তুমি তো রীতিমতো আমাকে মিস করবে। দেখা যাবে আমার উপর রাগ ঝাড়তে না পেরে তোমার বদহজম হয়ে গেল, তারপর বমি, তারপর ডিসেন্ট্রি। কথাটুকু শেষ করে চকিতে দাঁত দিয়ে জিভ কাটল সায়র। পরক্ষণে এদিকে ওদিকে না সূচক মাথা নাড়িয়ে মুখমণ্ডলে কৃত্রিম গম্ভীর ভাব টেনে বলল, নো ওয়ে, আমার জন্য কারো ডিসেন্ট্রি হবে সেটা তো হতে পারি না। পুরো আমেরিকা জানি আমি ভারী সদয় হৃদয়ের মানুষ, তাহলে এই নিদয় কাজটা কি করে করব আমি? কিছুতেই না। তোমাকে এমন ঘোর ডিসেন্ট্রি আশঙ্কার মধ্যে রেখে আমি তো কখনোই ও দেশে গিয়ে শান্তি পাবো না রাগিনী। তার চেয়ে তুমি বরং আমার সাথে। সায়র টেপ প্রকটরের মতো এক নাগারে কথা বলছে তো বলছি, থামাথামির নামই নিচ্ছে না। এই পর্যায়ে এসে ওকে মাঝপথে থামিয়ে দিল নীলিমা। ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে কটমটিয়ে বলল, চুপ করবেন আপনি? তখন থেকে ডিসেন্ট্রি বলে আমার পেট খারাপ করে দিল। বলি, এসব বলতে আপনার মুখে কি বাধে না একটু? সায়র বলতে চাইল, ডিসেন্ট্রি একটা প্রাকৃতিক সমস্যা, সেটা আবার মুখে বাধার কি আছে? তবে কথা এগোতে পারল না আর। তার আগেই ক্যাটারিংয়ের লোকের ধাক্কা খেয়ে নিজেকে সামলাতে না পেরে আচমকা পা ফসকে উল্টে পড়ল নীলিমার শরীরের উপরে। অসাবধানতার ওর হাত গিয়ে ঠেকল নীলিমার মেহেদি লতানো উন্মুক্ত কোমরের ভাঁজে। নীলিমা সায়রকে সামলালো ঠিকই, কিন্তু পরক্ষণেই চরম সাহসিকতা আর জিদের বহিঃপ্রকাশ ঘটিয়ে সায়রের গালে ঠাটিয়ে চর বসালো ও। আচমকা চর খেয়ে সায়র অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো নীলিমার পানে, কিন্তু তার চেয়েও বেশি আঙ্গার দেখা গেল নীলিমার চোখে মুখে।
এক পর্যায়ে সায়রের দিকে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে কেঁদে উঠল নীলিমা। কিছু মানুষ আছে রাগ দেখাতে গিয়ে কান্না পেয়ে যায়। নীলিমা বোধ হয় ওই ক্যাটাগরির মধ্যেই পড়ে। নীলিমা কাঁদছে দেখে চোখ মুখ কিছুটা স্থির করলো সায়র। চারিদিকে চোখ বুলোতেই নরম কণ্ঠে প্রশ্ন করলো, কাঁদছো কেন? কি হয়েছে? আই এম সরি, এটা ইচ্ছে করে হয়নি, আমি ইচ্ছে করে তোমার ওখানে। সায়রের কথা না শুনে মাঝ পথেই চোখ মুছতে মুছতে গটগট পায়ে ওখান থেকে চলে গেল নীলিমা। নীলিমা চলে যেতেই কোথা থেকে যেন ওরও এসে চারিদিকে উকিঝুঁকি দিতে দিতে বলে ওঠে, আরে জুতোটা তো এখানেই পড়ে আছে, তাহলে নীলিমা কাঁদতে কাঁদতে ওদিকে কোথায় যাচ্ছে? সায়র তখনও সেখানেই দাঁড়িয়ে এক ধারে নীলিমার যাওয়ার পানে তাকিয়েছিল। ওরু জুতাটা হাতে নিয়ে সায়রের দিকে তাকিয়ে অসহায় সুরে বলল, আর বলবেন না ভাইয়া, বিয়ে ঠিক হওয়ার পর থেকেই মেয়েটা শুধু শুধু কাঁদে, আশ্চর্য। অরুর কথা যেন আকাশ থেকে পড়ল। সায়র তৎক্ষণাৎ চোখ বড় বড় করে শুধালো, কি বললে তুমি? নীলিমার বিয়ে ঠিক হয়েছে? কবে, কোথায়, কখন? অরু ঠোঁট উল্টে ভাবলে ক্ষীণ কণ্ঠে জানালো, এই তো আপার বিয়ের 2-3 দিন পরেই আকদ হবে, পরবর্তীতে পড়াশোনা শেষ হলে তুলে দেওয়া হবে। সায়রের গলাটা ধরে আসছে। অরুর কথার পাছে ও আর দ্বিতীয় প্রশ্ন করে উঠতে পারল না সাহস দেখিয়ে। কেমন যেন পুরো দুনিয়া দুলছে ওর চোখের সামনে। তাই অরুও আর দাঁড়ালো না, জুতাটা নিয়ে হেলে দুলে চলে গেল অন্দরমহলের দিকে। অন্দরমহলের ভেতরে প্রবেশ করে সিঁড়ি চাপিয়ে দোতলা করিডোরে পা রাখতেই থমকে গেল অরু। পা দুটো আটকে গেল সেখানে। দক্ষিণের বাতাসে দোদুলমান জানালার দিকে মোমবাতিগুলো সব নিভে পড়ে আছে। সেখানেই হঠাৎ দাঁড়িয়ে নিকোটিনের ধোঁয়া ছাড়ছে এক দীর্ঘদেহী পুরুষ। লোকটা উল্টো হয়ে দাঁড়িয়ে আছে। তবে অরুর তাকে চিনতে অসুবিধে হলো না খুব একটা। তাই খুব বেশি না চিন্তা করেই সহজে এগিয়ে গিয়ে পেছন থেকে লোকটাকে ডেকে উঠল অরু, অমিত ভাই। অমিতের বন্ধুত্ব সুলভ আচরণে বরাবরই বিমোহিত অরু। কখনো এমন কোনো ঘটনা কিংবা আচরণ নজরে পড়েনি যার কারণে অমিতকে এড়িয়ে যেতে হবে কিংবা ঘৃণার নজরে দেখতে হবে। তবুও সেদিনের ঘটনার পর থেকে কৃতিকের ভয়ে বলা চলে অমিতকে এক প্রকার এড়িয়েই চলেছে অরু। কিন্তু আজ তো সেই বাড়ি বয়ে এসেছে। এর তার উপরে বহুদিনের অসুস্থতা ছাপিয়ে একটুখানি সুস্থ হয়ে এসেছে লোকটা। সেই সুবাদে অমিতের সাথে নিজ থেকে কথা বলার জন্য এগিয়ে গেল অরু। অমিত ঘুরে তাকালো। অরু আন্তরিক হেসে বলল, অমিত ভাই এখন ঠিক আছেন? পায়ের কি অবস্থা? অরুর প্রশ্নে একটু করে হাসি ঠোঁটের আগালে খেলা করে গেল অমিতেরও। অতঃপর হেসেই জবাব দিল অমিত, এখন ঠিকঠাক। তোমার কি খবর? নোবেলটা কত দূর এগোলো? অমিতের প্রশ্ন জবাব দেওয়ার সুযোগ হলো না অরুর। তার আগেই ওর চোখ গেল দমকা হওয়া নিভে যাওয়া মোমবাতিগুলোর দিকে। ও তাড়াহুড়ো করে অন্য পাশ থেকে আরেকটা জ্বলন্ত মোম নিয়ে এসে লম্বা চুলগুলোকে কাঁধের এক পাশে রেখে জানালার কাছে আয়েশ করে বসে নতুন উদ্যমে জ্বালাতে শুরু করলো মোমবাতিগুলো। কাঁচা হাতে মোম জ্বালাতে জ্বালাতে ওরও আর খেয়ালই করেনি অমিত কখনো আছে কিনা চলে গেছে। চুল সরানোর দরুন মোমের নরম আলুটুকুর ঠিকরে পড়ছে অরুর ধবধবে কোমল পৃষ্ঠদেশে। নতুন লেহেঙ্গার ওর ব্লাউজের গলাটা বেশ বড়, এতটাই বড় যে কৃতিকের হলুদ লাগানো অংশ স্পষ্ট দৃশ্যমান। এরকম অপ্রত্যাশিত অথচ অকাঙ্ক্ষিত দৃশ্য দেখেই চোখ আটকে গেল অমিতের। লোভাতুর কামুক চোখ দুটো ঘুরে ফিরে আটকে যাচ্ছে ওই একই জায়গাতে। অরুর প্রতি খারাপ আগ্রহ, লালসাতেও কিংবা দুশ্চরিত্রর মনোভাব কোনোটাই ছিল না অমিতের। বরাবরই মনের এক কোণে অরুকে নিজের সহধর্মিণী, নিজের অর্ধাঙ্গিনী বানানোর খুব তো প্রয়াস করেছে আড়ালে আবডালে। কিন্তু এই মুহূর্তে নিস্তব্ধ রাতে ওর সভ্য পুরুষের সত্তাটা কোথায় যেন যাচ্ছে ক্রমশ। অমিত নির্লজ্জের মতো অরুর দিকে তাকিয়ে আছে আর শুষ্ক ঢোক গিলছে বারবার। শুধু ভাবছে অরুর ওই নরম তুলতুলে শরীর অবধি পৌঁছাতে গেলে কতটা বাধা অতিক্রম করতে হতে পারে, ঠিক কতটা। অমিত যখন অরুর দিকে তাকিয়ে আবেশিত ঘোরে বিভোর, সেই ঘোরের মাঝেই হুট করে কপাল কুঁচকে গেল ওর। অস্ফুটেই অমিত অরুর পিঠের দিকে হাত বাড়িয়ে বলে ওঠে, কি লেগে আছে হলুদ হলুদ? এখানে হলুদ কে লাগালো? অমিতের হাতটা অরুর পিঠে ছুঁই ছুঁই, হয়তোবা মেগা সেন্টিমিটার দূরত্ব এখনো অবশিষ্ট, আবার তার কমও হতে পারে। ঠিক তখনই হুট করে একদম আকস্মাৎ ঝড়ের গতিতে বাজ পাখির মতো ছো মেরে ওর হাতের কবজিটা শক্ত করে চেপে ধরল কেউ।
আচমকা ঘটনাতে অপ্রস্তুত হয়ে গেল অমিত, সেই সাথে কিছুটা ভয়ও পেল। ভ্রম কেটে যেতেই ওর থেকে চোখ সরিয়ে হাতের চেপে ধরা ওর কবজিটা ভাঙার মতো উদ্যত হওয়া লোকটার দিকে তাকানোর উদ্দেশ্যে সামনে দৃষ্টিপাত করলো অমিত। পিঠের উপরে আচমকা হাতের আলতো স্পর্শ অনুভব হতেই ভয়ে সিটিয়ে গিয়ে তাড়াহুড়ো করে চুলগুলো পিঠে ছেড়ে দিল ওরও। তারপরে হকচকিয়ে পিছনে ঘাড় ঘুরিয়ে তাকাতেই অজানা ভয়ে হৃদয়ে নেড়ে উঠল ওর। তৎক্ষণাৎ শুকটো ঢোক গিলে কয়েক কদম পিছিয়ে গেল ওরও। দেখল ওরই সামনে অমিতের কবজিটা চেপে ধরে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে স্বয়ং কৃতিক। পুরো বাড়ি ভর্তি সকলে বেবি পিঙ্ক থিমের জামা কাপড় পরে থাকলেও কৃতিকের পরনে এখনও ব্ল্যাক স্যুট, এক হাতে কিছু ফাইল। দেখেই বোঝা যাচ্ছে মাত্রই অফিস থেকে ফিরেছে সে। আর এই মুহূর্তে আগ্নেয়গিরির দাবানলের মতো হুড় হুড় করে আগুনের লেলিহান জ্বলে উঠছে ওর সমগ্র মস্তিষ্ক জুড়ে। কিন্তু কৃতিক সুকৌশলী, যার ফলস্বরূপ নিজের মেজাজটাকে সুকৌশলেই সামলালো ও। কয়েক মুহূর্তে বাদে অমিতের হাতটা আস্তে করে ছেড়ে দিয়ে গম্ভীর অথচ মসৃণ আওয়াজে প্রশ্ন ছুড়ল অমিতকে, কি করছিলে তুমি এখানে? অতিথিরা তো সব নিচে অপেক্ষা করছে। কৃতিকের কথায় পেছনে অমিত আমতা আমতা করে মাথা চুলকে বলল, এই তো স্মোক করতে এসেছিলাম, তারপর হুট করেই অরুর সাথে দেখা হয়ে গেল, তাই না অরু? ওর দিকে তাকিয়ে ফিকে হাসলো অমিত। পরক্ষণেই কৃতিকের দিকে তাকিয়ে পুনরায় অমিত বলল, আমি নিচে গিয়ে দেখছি কাজী সাহেব এলো কিনা, তোমরাও চলে এসো কেমন? অপ্রস্তুত ভঙ্গিতে কথাগুলো শেষ করে দ্রুত পদধ্বনিতে দোতলা ত্যাগ করলো অমিত। অমিত চলে গিয়ে যে কি যায়নি, নিজের ঘাড় ঘুরিয়ে অরুর সামনে এসে কোনো রূপ কথা কিংবা জবাবদিহিতা ছাড়াই ওর গালে নিজের সর্বশক্তি প্রয়োগ করে চর বসালো কৃতিক। চরটা এত জোরেই ছিল যে অরুর চুলের পাঞ্চ ক্লিপটা ছিটকে পড়ে গেল অদূরে। থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে কাপা গলায় কাইকুই করে অরু বলে, আমি আমি আই চুপ, শাট ইউর ফাকিং মাউথ। কৃতিকের রক্তিম চোখ আর কঠোর ধমকে আরেক দফা কেঁপে উঠল অরুর ছোট্ট শরীরটা। এই মুহূর্তে জবাব দেওয়া কিংবা কষ্টের বরং ভয়ে কাঁপছে অরু। তবে ওর তো কোনো দোষ নেই, সেটা কৃতিককে বোঝাতে হবে তো। কিন্তু কৃতিক বুঝবে না, উল্টে অরুর চোয়ালটা শক্ত হাতে চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলল, ওই বাচ্চাটা তোর শরীরের দিকে হাত বাড়ানোর সাহস কোথায় পেল? জবাব দে। ওই নোংরা হাতটা আমার জিনিসকে স্পর্শ করেছে। আমি তো তোকে আজ মেরেই ফেলবো অরু। তুই জানতিস আমি কতটা খারাপ, তাহলে কলিজাতে সাহস করতে গেল? হাউ ফাকিং ডেয়ার ইউ টু টক উইথ সামওয়ান লাইক অমিত? গলা উঁচিয়ে চিৎকার করে উঠল কৃতিক। ওরও ব্যথায় জর্জরিত, সেই সাথে ভয়ে তটস্থ। কথা বলার কোনো পরিস্থিতি অবশিষ্ট রাখেনি কৃতিক। তাই উপায়ন্তর না পেয়ে পোপাতে পোপাতে চোখের জল ফেলছে মেয়েটা। হৃদয়টা ওর ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত কিনা অমিতও এমন একটা কাজ করে বসলো। কৃতিক দমল না, একইভাবে ওর গালটা চেপে ধরেই বলল, আমি জানি তুই কিছু করিস না, তুই বুঝতেও পারিস না এমন কিছু হবে, কিন্তু তুই অন্যায় করেছিস, ঘোর অন্যায় করেছিস। আমি বারণ করা সত্ত্বেও অমিতের সাথে কথা বলার স্পর্ধা দেখিয়েছিস। তোকে আমি কতবার সতর্ক করেছি, আপন ভাই ছাড়া আর কোনো ভাই আদতে ভাই নয়। বলিনি? বল, অ্যান্সার মি। রাগে আক্ষেপে ওরুকে ঝাঁকিয়ে কথাটা জিজ্ঞেস করলো কৃতিক। ওরুর কান্নার আওয়াজ জড়ানো হলো। কৃতিক তীব্র রাগে ওরুকে সামান্য ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে পরনের ব্লেজার আর ফাইলগুলো করিডোরের মেঝেতেই ছুঁড়ে মারল। পুরো অন্দরমহল খা খা করছে। এখানে একটা কাক পক্ষীও নেই। বাইরে সবাই আনন্দ উল্লাসে শোরগোল শোনা যাচ্ছে। হয়তো বিয়ে সম্পন্ন হয়েছে, এটার জন্যই তো এতক্ষণ অপেক্ষা করছিল কৃতিক। বিয়ে সম্পন্ন হয়েছে ব্যাপারটা বুঝতে পেরে ওরুকে ওর রুমে আটকে রেখে হাতটা একটা হকি স্টিক নিয়ে নিজের সফেদ রঙা শার্টের হাতটা গোটাতে গোটাতেই নিচে চলে যায় কৃতিক। যাওয়ার আগে ওরুকে উদ্দেশ্য করে তীর্যক কণ্ঠে বলে, আমি ফেরার আগ পর্যন্ত এখান থেকে এক পাও নড়লে তোর খবর আছে, এই দেহে প্রাণ থাকবে না। কৃতিক হকি স্টিক সমেত নিচে এসে সরাসরি প্রত্যয়ের মাকে জিজ্ঞেস করলো, অমিত কোথায়? প্রত্যয়ের মা বিয়ে বাড়িতে ব্যস্ত সময় পার করেছেন, তাই কোনো কিছুর খেয়াল না করেই তিনি বললেন, ও তো বাবা মাত্রই বেরিয়ে গেল, কি জরুরি কাজ আছে বলল।
কৃতিকও তার আর দাঁড়ালো না সেখানে, বড় বড় পা ফেলে বাইক নিয়ে সোজা বেরিয়ে গেল কৃতিক কুঞ্জ থেকে। আর কেউ খেয়াল না করলেও এই পুরো ঘটনাটা খেয়াল করলো কৃতিকের বন্ধুরা। কৃতিক বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এলিসা তড়িঘড়ি করে বলে উঠল, অর্ণব, সায়র ওকে আটকা জলদি, নয়তো যাকে মারতে যাচ্ছে তাকে আজ মেরেই ফেলবে। অর্ণব সায়র আর ঘটনা বোঝার জন্য অপেক্ষা করে না। কোনো কিছু না ভেবেই ওরা বাড়ির গাড়িটা নিয়ে দ্রুত গতিতে বেরিয়ে পড়ে কৃতিকের পিছু পিছু। জ্যোৎস্নামাখা রাত, অমিতকে পাওয়ার জন্য খুব বেশি দূর যেতে হলো না কৃতিকের। মহল্লা ছাড়ানোর আগেই অমিতের সাদা টয়োটা গাড়িটা ধরে ফেলল। কৃতিকের চোখে গাড়িটা পড়ার সঙ্গে সঙ্গে কোনো কিছুর আশঙ্কা না করেই একেবারে অমিতের গাড়ির সামনে গিয়ে স্ট্যান্ড দাঁড়ালো বাইক। মাথায় হেলমেটটা খুলে বাইকের পেছন থেকে হকি স্টিকটা নিয়ে গাড়ির জানালার কড়া নাড়তেই জানালার কাজ নামালো অমিত। জানালার কাজ নামাতেই কৃতিকের থমথমে মুখটা দেখে কিছুটা হতভাগ চাহনি নিক্ষেপ করে অমিত বলে ওঠে, কৃতিক, তুমি এখানে? গাড়ি থেকে নামো আগে বলছে। অমিত কিছু না ভেবেই ধীর পায়ে গাড়ি থেকে নেমে এলো। অতঃপর কৃতিকের হাতে হকি স্টিকের দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে বলল, কি হয়েছে? কৃতিক জবাব দিল, আই এম সরি অমিত। এরপর আর কোনো কথা নয়, সরাসরি অমিতকে হকি স্টিক দিয়ে আক্রমণ করে বসলো কৃতিক। কয়েক ঘা শক্ত প্রহার শরীরে আছড়ে পড়তেই কিছুটা টলে পড়ল অমিত, কিন্তু ও নিজেও তো ছেড়ে দেওয়ার পাত্র নয়, যথেষ্ট বলবান পুরুষ অমিত। কিছুদিন আগের অ্যাক্সিডেন্টের কারণে শক্তির কিছুটা ক্ষয় হলেও এতটাও দুর্বল নয় যে কৃতিকের হকি স্টিকের প্রহারের বিপরীতে ও চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবে এবং সেই শক্তিরই বহিঃপ্রকাশ ঘটালো অমিত। উঠে গিয়ে শক্ত হাতে ঘুষি ছাড়লো কৃতিকের নাক বরাবর। অতপর নাক ফেটে রক্ত বেরিয়ে এলো ওর। কৃতিক সেটা আলগোছে মুছে নিয়ে ঠোঁট কামড়ে আঙুলের ইশারায় অমিতকে বলল, গুড জব, জাস্ট হিট মি, নাহলে তোমাকে মারতে আমার অনুশোচনা হচ্ছে। ইউ ফাকিং সাইকোপ্যাথ। কথাটা আওড়ে ওকে মারতে গিয়েও মারল না অমিত। থেমে গিয়ে উল্টো চিল্লিয়ে উঠে বলল, কেন মারছো তাহলে? কেশের শত্রুতা আমার সাথে তোমার? কৃতিক অমিতকে পুনরায় হকি স্টিক দিয়ে মারতে মারতে বলল, আই এম সরি, বাট তুমি খুব বড় মিস্টেক করে ফেলেছ। জানতে চাও সেটা কি? অমিতের শরীর ফেটে রক্ত বেরোচ্ছে, তবুও চোখে মুখে এক প্রকার কৌতূহল নিয়ে কৃতিকের পানে চাইল অমিত। কৃতিক চোয়াল শক্ত করে বলল, আজ এই মেয়েটার দিকে তুমি নোংরা চোখ দিয়েছিলে, যার শরীরে লাল চোখের হাত বাড়িয়েছিলে, ওই মেয়েটা আমার বিয়ে করা বউ, আমার সম্পত্তি, আমার হার্টবিট, ইভেন শি ইজ মাই এভরিথিং বাস্টার্ড। কৃতিকের কথা শুনে চমকে ওঠে অমিত। এটা হলে কৃতিকের রাগের কারণ, কিন্তু এটা কি করে সম্ভব? অমিতের জানা মতে ওর মা কৃতিকেরও সৎ মা, তাহলে সৎ বোন কি করে বউ হয়? OMG, ইটস আ হিউজ ব্লান্ডার। কিন্তু এখন কৃতিক নিশ্চয়ই এত বড় ভুলের জন্য অমিতকে ছেড়ে দেবে না। অমিত চুপচাপ শুষ্ক ঢোক গিলছে দেখে কৃতিক পুনরায় বলে, আগের বার সতর্কবার্তা দিয়েও শুধু গাড়ি অ্যাক্সিডেন্ট করে ছেড়ে দিয়েছিলাম, তারপরে ক্রমাগত একই ভুল করে গিয়েছে তুমি। কৃতিকের শেষ কথাটা শোনা মাত্রই অমিত হতবিম্ব হয়ে পড়ে। মনে মনেই ভাবে, আগেরবারও ওর ব্যাপারে কথা বলে যাওয়ার সময় অনাকাঙ্ক্ষিত ঘটনাটার শিকার হতে হয়েছিল ওকে, আর এখনও। নিজের কথা শেষ করে কৃতিক পুনরায় অমিতকে হকি স্টিক দিয়ে প্রহার করতে যাবে, ঠিক তখনই কোথা থেকে যেন ছুটে এসে সায়র অর্ণব দুজনে মিলেই তাড়াহুড়ো করে ধরে ফেললো হকি স্টিকটাকে। সেই সাথে সামলাতে ব্যস্ত হয়ে পড়লো উগ্রমেজাজি কৃতিককেও। অন্দরমহল এখনো নিস্তব্ধ, কারোর কোনো সারা শব্দ নেই। হয়তো এখনো সবাই বাইরে স্টেজের ওইখানে বর কনে নিয়ে মেতে আছে, অথচ ওরও এখানে একা রুমে বসে বসে হাঁটুতে মুখ গুজে চোখের জল ফেলছে। লম্বা পরিপাটি চুলগুলো এলোমেলো হয়ে আছে, থাপ্পড়ের আঘাতে গালটা জ্বলে যাচ্ছে। মনে হচ্ছে হাঁ করলেও ব্যথায় টনটন করে উঠছে। কৃতিকের মুখের আগেই হাত উঠে যায় শরীরে, যা অরুর প্রচণ্ড ভয় পায়। ওই জন্যই তো সবসময় ওই সব কাজ এড়িয়ে চলে যেগুলো কৃতিকের অপছন্দ। কিন্তু আজ না চাইতেও সেই একই কাজ করলো। আর অমিত, যে মানুষটাকে ওর চোখ বন্ধ করে বিশ্বাস করলো, ভাইয়ের মতো ভরসা করলো, এমনকি কৃতিকের সাথে পর্যন্ত যাকে নিয়ে তর্ক করলো, সে কিনা এভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করলো। ছি, ভাবতে গা ঘিনঘিন করে উঠছে ওর। কাঁদতে কাঁদতে মাথাটা ধরে এসেছে ওর। একটু ঘুমাতে পারলে মনে হয় ভালো হতো। তার উপরে নিচে আপা কি করছে কে জানে।
অরুর মস্তিষ্কে প্রবাহমান হাজারো ভাবনার ছেদ ঘটল কৃতিকের আগমনে। কৃতিক রুমে প্রবেশ করতেই ঝকঝকে লাইটের আলোয় অরু দেখল ওর নাকে মুখে রক্ত লেগে আছে। নিজের স্বামীর এমন অবস্থা দেখে অরু উদ্বিগ্ন হলো বটে, কিন্তু মুখ ফুটে কিছু জিজ্ঞেস করলো না তীব্র অভিমানে। কৃতিক কোনো কিছু জিজ্ঞেস করার ফুসরত দিল না। এগিয়ে এসে অরুর হাতটা ধরে টানতে টানতে নিয়ে গেল রুমের বাইরে, অতপর কোলে তুলে সিঁড়ি ভেঙে একেবারে নিচে বিয়ের আসরে। বিয়ে বাড়িতে তখনও ওদের দুজনকে কেউ খুব একটা খেয়াল করেনি, কিন্তু যখন কৃতিক অরুকে টেনে এনে সবার সামনে দাঁড় করিয়ে ওর সমগ্র মুখমণ্ডলটা চুমাতে ভিজিয়ে দিতে শুরু করলো, ঠিক তখনই পায়ের তলায় মাটি কেঁপে উঠল উপস্থিত সকলের। ছোট বড় সবাই উপস্থিত এখানে, অথচ সবার মাঝখানে দাঁড়িয়ে দ্য গ্রেট অসভ্য খ্যাত জায়ান কৃতিক অরুর সমস্ত মুখটুকুতে চুমু খেয়ে তবেই থামল। ওদিকে আজমেরি শেখের লজ্জায় মাথা কেটে যাচ্ছে। অনুপ্রত্যয়কে আয়না দেখানো হচ্ছিল এতক্ষণ, কিন্তু এই মুহূর্তে আয়না দেখা বাদ দিয়ে ওরা কৃতিক অরুকে দেখায় ব্যতিগ্রস্ত হয়ে পড়ল। অরুর অবস্থা মরিমরি। চারিদিকে জোড়া জোড়া কৌতূহলী আর সন্দিহান চোখগুলো এড়াতেই নিজের চোখ দুটোকে খিচিয়ে বন্ধ করে মাথাটা নুইয়ে রেখেছে অরু। কৃতিক প্রথমে অরুর আঙ্গুলের ভাঁজে আঙুল ঢুকালো, তারপরে শক্ত গলায় বলল, মাথা উঁচু করো অরু, রাইট নাও। চারপাশে সকলে এখনো কিংকিত কর্তব্য বিমূঢ়। তা দেখে কৃতিক সবার উদ্দেশ্যে বলে ওঠে, Everyone, attention please. For your kind information, it's the biggest mistake যে আমি সবাইকে জানিয়ে ধুমধাম করে বিয়ে করতে পারিনি। But I'm not single anymore. I have a wife. আর এখন এই মুহূর্তে আমি সবাইকে জানাচ্ছি, আমার পাশে যে মেয়েটা দাঁড়িয়ে আছে সে আমার বিবাহিতা স্ত্রী মিসেস জায়ান কৃতিক চৌধুরী। হ্যাঁ জানি এখন অনেকের মনে অনেক প্রশ্ন রয়ে গিয়েছে, যে আমি সেটাও ক্লিয়ার করছি। আমার স্ত্রী আমার সৎ মায়ের আগের পক্ষের সন্তান, এবং আমি জেনে শুনে তাকে বিয়ে করেছি। উই আর হ্যাপিলি ম্যারিড নাও। আশা করছি আমাদের সম্পর্ক নিয়ে কারোর মাঝে আর কোনো সন্দেহ কিংবা জটিলতা নেই এখন। যদি থেকে থাকে তাহলে আমার কিচ্ছু চাই আসে না, কারণ যে কে কখনো সোসাইটির ধার ধারে না, নেভার এভার। এক নাগারে কথা শেষ করে গলা কিছুটা খাদে নামিয়ে কৃতিক পুনরায় বলে, Thanks for your valuable time, guys. Now you can enjoy the party. শেষ বাক্যটার ইতি টেনে অরুকে এক প্রকার ফেলে রেখেই হনহনিয়ে ভিতরে চলে গেল কৃতিক। আজ বোধ হয় আর অরুর উপর থেকে রাগ কমবে না ওর।